এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে পুতিন তিনি মণিপুর নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ আমরা মোটামুটি এখন কম বেশি সবাই জানি যে মোহাম্মদ ইউনূসের মুখে যখন ভারতের নর্থ ইস্টের প্রসঙ্গ শোনা যেত, তারপরই দেখা যেত যে নর্থ ইস্টের সঙ্গে তিনি হয় ব্যবসা করতে চান, আবার তিনি কখনো কখনো নিজেদের মানচিত্রে ঢুকিয়ে নেবার কথাও কিন্তু বারবার করে বলেছেন। সুতরাং এখানে কোথাও কি পাকিস্তানের একটা গুপ্ত অস্ত্র বাংলাদেশ হয়ে উঠতে পারে? কারণ পূর্ব দিক দিয়ে একটা ছক কিছু একটা কিন্তু কষার একটা কোথাও একটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছিলাম যে একটা ছক আসতে পারে। আমরা এই বিষয়টা নিয়ে এবার সরাসরি কথা বলবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস, আপনার কাছ থেকে এটাই আমার জানার বিষয় যে পুতিন যেখানে এসিওতে দাঁড়িয়ে মণিপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তার মানে কি পাকিস্তানের গুপ্ত অস্ত্র বাংলাদেশের থেকে ভারতের বিপদ আসতে পারে, এইরকম একটা আশঙ্কা থাকে? দেখুন, পাকিস্তানের গুপ্ত অস্ত্র বাংলাদেশ নয়। বাংলাদেশ এবং পাকিস্তান দুজনেই কোনো একটা দেশের গুপ্ত অস্ত্র, যার নামটা আমি প্রমাণ নেই বলে করতে পারছি না, যার নামটা বোঝার জন্য ইদানিং কালের একটু খবরের কাগজ বা হিন্দি বাংলা ইংরেজি পড়লেই ভারতবর্ষের মোটামুটি বোঝার জন্য অসুবিধা হবে না। আমি যেটা বোঝাতে চেষ্টা করছি সেটা হলো এখানে প্রবলেমটা অনেক বড়। কেন বড় প্রবলেম সেটা একটু বোঝার চেষ্টা করুন। পাকিস্তানের গভর্নমেন্ট মোটেই খুব একটা সুবিধাজনক জায়গায় নেই, পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু হচ্ছে সেই পাকিস্তানের ইকোনমিক কন্ডিশন প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। এবার ভেবে দেখুন, আপনার পাড়ায় যদি এমন কোনো একটা ফ্যামিলি থাকে যেই ফ্যামিলির কোনো বড়রা আর বেঁচে নেই এবং সেই ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা একদম তলানিতে গিয়ে ঠেকেছে, তখন স্বাভাবিকভাবে সেই বাড়িতে থাকা যে একমাত্র ব্যক্তিটি আছে সে ভীষণ ভালনারেবল হয়ে পড়ে টু এনি কাইন্ড অফ অফার। এবার পয়েন্টটা হচ্ছে, সেই মানুষটাকে যদি কেউ বলে যে তোকে আমি দুবেলা দুমুঠো খেতে দেবো, তুই পাড়ার সব থেকে ভালো মানুষ যে আছে তার বাড়িতে গিয়ে দুটো ঢিল মেরে আয়, সে কিন্তু দুবারও ভাববে না। পাকিস্তানের পরিস্থিতিটা আজকের ডেটে সেটা, বাংলাদেশের পরিস্থিতিটা আজকের ডেটে সেটার থেকে আলাদা কিছু নয়। এবং এই ধরনের পরিস্থিতিগুলো যেমন কিছু কারণে সৃষ্টি হয়, তেমনি এই ধরনের পরিস্থিতিগুলো কিছু কারণের মাধ্যমে সৃষ্টি করানো যেতে পারে। এবং আন্তর্জাতিক মহল জানে এই ধরনের কাজকর্ম করতে গেলে বিশেষ করে আমেরিকান এজেন্সিসরা কত ভালো রকম ভাবে এর আগেও করেছে। এবং আমরা গাদ্দাফির যদি ফল দেখি, গাদ্দাফির যদি কেস হিস্ট্রি পড়ি, আমরা দেখবো এটা কিভাবে সম্ভাবনা হয়েছিল। দয়া করে আমি আমাদের পাঠকদের এবং যারা দেখছেন আজকে শোটা একবার দেখে নেওয়ার অনুরোধ করব, গাদ্দাফি কিভাবে লিবিয়াতে করিয়েছিল গোটা কাজটা। সুতরাং বাংলাদেশ কিন্তু আলাদা কিছু নয়। এই ধরনের ভালনারেবল সয়েলকে, মানে সেখানে দেখুন একটা জিনিস, বাংলাদেশে বারংবার শেখ হাসিনা রেজিমের সময় বলা হতো আমেরিকান পেনিট্রেশন লিমিট করা হতো। হ্যাঁ, আমার সাথে ভারতবর্ষেও বিদেশি বহু ইনভেস্টমেন্ট আসে, তাই বলে কি আমরা ভারতবর্ষের পোর্ট, ভারতবর্ষের ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক গুলো বিদেশের হাতে তুলে দিচ্ছি? সেটা তো দিচ্ছি না। বিজনেস এক্সচেঞ্জ হতেই পারে, আপনি আসুন ইনভেস্ট করুন, চাকরি দিন, চাকরি করুন, আমার কোনো আপত্তি নেই। বাংলাদেশের ভেতর তো চীনও একটা বড় সংখ্যায় ইনভেস্ট করে বসে রয়েছে। এইখানেই হচ্ছে আসল জিনিসটা। যে কেন আমি ভালনারেবল কথাটা ইউজ করলাম তার কারণটা হচ্ছে ইট ইজ নট ইউনি ডাইরেকশনাল। একটা জিনিস বুঝুন, আমার যদি একটা মনিব হয় তাহলে প্রবলেম নেই, কিন্তু আমার যদি মাল্টিপল মনিব হয় তাহলে কিন্তু আমি বারোয়ারি। আমি যদি বারোয়ারি কোনো পশু হই তাহলে কিন্তু কেউ যেমন তার প্রতি ওনারশিপ ক্লেম করবে না, তেমনি একটা জিনিসও বুঝে নিন, যদি সেই পশুটা কাউকে গিয়ে ভুলবশত বা ইচ্ছাকৃত কামড়ে দেয় তাহলে কিন্তু কাকে ধরতে হবে তার মালিক হিসাবে সেটাও আপনি বুঝতে পারবেন না। সুতরাং যদি এরকম কোনো পাগল পশু আপনার আশেপাশে ঘুরে বেড়ায়, তাকে কিন্তু মানে অবিলম্বে ইনজেকশনটা সময় মতো দেওয়াটা আবশ্যক, এটাই বলা হয়। সুতরাং এইটা ক্লিয়ারলি বুঝে নেওয়াটা প্রয়োজনীয় যে আমরা যারা আজকের ডেটে ইস্টার্ন জোনের, ভারতবর্ষের ইস্টার্ন জোনের নড়াচড়া দেখছি, তারা বুঝতে পারছি সেই বাংলাদেশ যাকে আমরা সংস্কৃতি হাব বা মেরুদণ্ড হিসাবে দেখতাম এই অঞ্চলের, ভারতবর্ষের বাইরে, সেই বাংলাদেশে আজকের ডেটে দাঁড়িয়ে মাস্টার মশাইদের খুন করা হচ্ছে, উকিলদের খুন করা হচ্ছে, সাধারণ সচেতন নাগরিকদের যে কোনো মুহূর্তে কুপিয়ে মেরে ফেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেইখানে পাকিস্তান, যেই পাকিস্তান তাদের স্বাধীনতা হরণ করেছিল, সেই পাকিস্তানের যাতায়াত অবিরল হয়ে যাচ্ছে। এখান থেকে প্রমাণ হয় যে এই পাকিস্তানকে সেখানে যাওয়া নেওয়া করার পিছনে সব থেকে বড় কন্ট্রিবিউশন যার, সেটা কিন্তু আমেরিকা হলে অবাক হবার কিছু নেই। দ্বিতীয় জিনিসটা, আমেরিকা বারংবার অন্যের সয়েলকে ব্যবহার করে
অন্য দেশে ঝামেলা পাকাবার একটা পরিণতি এবং পরিস্থিতি তৈরি করতে এক্সপার্ট, এবং সেটা আবার করে বাংলাদেশ এবং পাকিস্তানকে ইউজ করে করছে না এর কোনো গ্যারান্টি নেই। দ্বিতীয়ত আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন, বাংলাদেশ যেমন বারংবার ভোট থেকে পিছিয়ে যাচ্ছে, এর পিছনেও কিন্তু বিদেশি শক্তির হাত থাকার সম্ভাবনা প্রবল। কারণ যদি এই ভোটটা করানো হয়, তাহলে বাংলাদেশে যে ইলেকটেড গভর্নমেন্ট আসার সম্ভাবনা রয়েছে, সেই ইলেকটেড গভর্নমেন্ট আসার পরে হয়তো বাংলাদেশের হাল ধরলেন এবং বাংলাদেশের যে ট্রিটিটা হলো, সেই ট্রিটি থেকে তারা একটা এমন অঙ্ক কষে নিলেন যে না, আমরা আর আমেরিকাকে ঢুকতে দেব না। এই যে ধরনের ঘটনাগুলো ঘটার প্রবণতা আছে বলেই তারা বারংবার একটা রেজিস্ট্যান্স ফোর্স তৈরি করার চেষ্টা করছে উইদিন দ্য সয়েল। আর এই রেজিস্ট্যান্স ফোর্স গুলো কিছু মূর্খ লোক, তারা না বুঝে না শুনে তারা সেই রেজিস্ট্যান্স ফোর্স গুলোকেই গলায় মালা ভেবে গলায় জড়িয়ে ধরছে। কখন সেই জড়ানো মালাটা যে ফাঁসি হয়ে তাদেরকেই ঝুলিয়ে দেবে, তারা এখনো বুঝতে পারছে না। ঠিক, কিন্তু আরেকটা বিষয় এখানে ভীষণ আপনার কাছ থেকে জানতে ইচ্ছে করছে যে শুধুমাত্র তো বাংলাদেশ নয়, পাকিস্তানের সঙ্গে তো চীনের সম্পর্ক ভীষণ ভালো ছিল এবং অন্তত পক্ষে ছোট বাচ্চারাও সেটা বলে দেবে। এমনকি পাকিস্তানের মধ্যেও তো চীনের ইনভেস্ট রয়েছে, চীন একটা ইনভেস্টমেন্ট করে রেখেছে পাকিস্তানের ভেতরে এবং বিভিন্ন জায়গাতে, সে কথা আপনি বহুবার বলেছেন, প্রচুর আলোচনায় বারবার করে উঠে এসেছে। তাহলে পাকিস্তান কি এখন কিছুটা দিশেহারা চীনের এই আচরণে? দেখুন, আমি আবারও বলছি, পাকিস্তান এখানে সাবজেক্ট না। পাকিস্তান হচ্ছে দাড়ি কমা মতো, না দিলে হয়তো হাফ নম্বর কাটা যেতে পারে, তার জন্য অ্যান্সারটা আপনার পুরো গোল্লা আপনি পাবেন না। সুতরাং পাকিস্তানকে নিয়ে এত মাথা ব্যথা করার থেকেও একটু উল্টো ভাবে ভাবুন। এত কিছু জানার পরেও ভারত চীনের সাথে কেন আছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন আছে? কারণ ভারত একটা জিনিস বুঝেছে, ধরুন আপনি আজকে ভগবান রাখুন আপনার ধরুন গা হাত পায়ে ব্যথা জ্বর আসছে, ডাক্তার আপনাকে বললো, মানে গড ফরবিড, মানে ডোন্ট টেক মি আদারওয়াইজ, ডাক্তার আপনাকে বললো যে আপনার দিনে একটা করে অ্যান্টিবায়োটিক খাওয়া প্রয়োজনীয় এবং সাথে একটা ওই অ্যান্টাসিড খাওয়া প্রয়োজনীয়। এবার পয়েন্টটা হলো, এই অ্যান্টিবায়োটিকটা অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভারতবর্ষের জন্য হচ্ছে চীন, যেটা খেলে আমাদের বহু ইনফেকশন এবং বহু আগাম রোগ কমে যেতে পারে। কিন্তু দেখবেন ডাক্তাররা বলেই থাকে তাদের মেডিকেল সায়েন্সের ভাষায় কি অত্যাধিক অ্যান্টিবায়োটিক খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো না। সুতরাং আমরা বলতে পারি অ্যান্টিবায়োটিকটাকে কাউন্টার ফয়েল করার জন্য আমাদের কিন্তু অ্যান্টাসিডটা খেতে হবে, যেটা হলো রাশিয়া। সুতরাং আমাদের শরীরের ব্যালেন্সটা রাখতে গেলে আমাদের একটা অ্যান্টিবায়োটিকের অ্যাট দিস পয়েন্ট অফ টাইম কোর্স করা প্রয়োজনীয়। তার জন্য আমরা চীনের সাথে হাত মেলাতে প্রস্তুত এবং সেটাই কূটনীতির ভাষা এবং সেটাই কূটনীতির ডিমান্ড। সাথে আমরা যেই অ্যান্টাসিডটা খাচ্ছি, সেই অ্যান্টাসিডটা আমাদের মধ্যে থেকে যে অ্যান্টিবায়োটিকের এক্সট্রা এফেক্ট হওয়ার প্রবণতা আছে সেটা কমিয়ে দেবে, কিছুটা শূন্যের দিকে নিয়ে যাবে।